আপনি কাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেন? বাবা মা, ভাই বোন, প্রেমিক প্রেমিকা, স্ত্রী স্বামী, না কোনো ইনফ্লুয়েন্সারকে? আপনার লাইফের বেশিরভাগ ডিসিশন বা মোস্ট অফ দ্য ডিসিশন আপনি কার কথা শুনে নিচ্ছেন? যদি কোনো ইনফ্লুয়েন্সার হয়, ডেফিনেটলি আমার কথা কিন্তু আপনাকে শুনতেই হবে। সো আজকে আমি একটা ইন্ডাস্ট্রির কথা বলতে এসেছি, যেটা খুব খুব রিসেন্ট। আমরা এখন দেখতেই পাচ্ছি রেগুলার ইন্ডাস্ট্রিটাকে, কিন্তু এই ইন্ডাস্ট্রিটার ব্যাকগ্রাউন্ড ছিল। তো ইন্ডাস্ট্রির ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে আমাদের মামা, কাকা, দাদা বা তারও আগের জেনারেশন যখন কারোর থেকে অ্যাডভাইস নিতেন, তারা কার কাছে যেতেন আর আজকে আমরা কার কাছে যাচ্ছি, এটা নিয়েই বলতে এসেছি। সো অবভিয়াসলি আপনারা বুঝতে পারছেন, আই এম টকিং অ্যাবাউট সামথিং কল্ড ইনফ্লুয়েন্সার্স। তো ইনফ্লুয়েন্সার ব্যাপারটা কিন্তু নতুন নয়, ইনফ্লুয়েন্সার্সরা বরাবরই ছিলেন। তো ইনফ্লুয়েন্সার্সরা কোথায় ছিলেন? না, আগে গ্রামে আমি যখন যেতাম তখন দেখতাম যে একজন গাছের তলায় বেশ বিজ্ঞ প্রাজ্ঞ লোক বসে আছেন, তার কাছে লোকে যেত, তার থেকে জানতে চাইতো আমি কি করব। তো তাদের কাছে কিন্তু কোনো ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ছিল না। পরবর্তীকালে কোথায় দেখলাম? আমরা ইনফ্লুয়েন্সার্স দেখতে পেলাম আমাদের বাড়িতেও। হয়তো আমাদের কোনো চেনা বাবা, কাকা, মামা, দাদা, তারা অনেক জানতেন, তাদের কাছে আমরা যেতাম। পরবর্তীকালে ইনফ্লুয়েন্সার্স আমরা দেখেছি কোনো মানে পার্টিকুলার বেসিস ইনফ্লুয়েন্সার্স আমরা দেখেছি, হয়তো কোনো ডাক্তারের কাছে গেছি। কিন্তু এখনকার ইনফ্লুয়েন্সার্সরা কীরকম দেখতে পাচ্ছি? এখন ইনফ্লুয়েন্সার্স হচ্ছে মাথার ওপর একটা রিং লাইট নিয়ে বসেছেন এবং প্রচুর ব্র্যান্ড এন্ডোর্সমেন্টস এবং নিয়ে কথা বলছেন। এই ব্যাপারটা নিয়েই আজকে আমি কথা বলতে এসেছি। সো ইন্ডাস্ট্রি যেটা তৈরি হয়েছে সেটা আমরা বলতে পারি একটা বিশ্বাসের ইন্ডাস্ট্রি, ইজ আ ফেথ ইন্ডাস্ট্রি। দেখুন, ইনফ্লুয়েন্সার্স হতে গেলে প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনি তাকে ট্রাস্ট করছেন। তো একটা ডিজিটাল ইমেজ তৈরি হচ্ছে যে আমি তাকে ট্রাস্ট করছি। ডিজিটাল ইমেজের মধ্যে দিয়ে সে আপনার কাছে প্রচুর জিনিস নিয়ে আসছে এবং আপনি তার কথা বিশ্বাস করছেন। ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট। এরকম ওই যে আবার বললাম, গুরু গাইডস আমরা এখন মেনে নিচ্ছি, সেলফ ইমপ্রুভমেন্ট করছি, অথচ অদ্ভুতভাবে আমরা ব্যাকএন্ডে গিয়ে দেখছি না যে এরা কি করেছেন। মানে আমরা যাদের কথা বলছি, যে প্রাজ্ঞ গুরু, তার স্পিরিচুয়াল জার্নির কথা আমরা জেনেছি, আমরা আগে যাদের থেকে ইনফরমেশান নিয়েছি তাদের কথা জেনেছি, কিন্তু এই যে ডিজিটাল ইনফ্লুয়েন্সার্স যাদের আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে, তারা কিন্তু বেশ একটা ক্যামেরার পর্দার পেছনে বসে আপনাদের সুন্দর সুন্দর সমস্ত কথা বলে যাচ্ছেন। এবং আজকের দিনে উইজডম, যেটা কি বলবো, নলেজ বা উইজডম যাই বলুন, দেখুন ক্লিক বেটে 99 টাকার একটা বা 999 টাকার একটা ওয়েবিনার দিয়ে বিক্রি হচ্ছে। সো অবভিয়াসলি এই যে কমার্শিয়াল ইন্টারেস্টটা তৈরি হচ্ছে, এই কমার্শিয়াল ইন্টারেস্টটা থেকে একটা ইন্ডাস্ট্রিও যেমন তৈরি হচ্ছে, সেই ইন্ডাস্ট্রিতে আপনাদের জন্য ট্র্যাপসও তৈরি হচ্ছে, যেগুলো আপনাদের জেনে নেওয়া দরকার যে আমরা কি করে অ্যাভয়েড করবো। কেননা আপনি একটা ছায়াকে আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করে দিয়েছেন এবং করেছেন। এবং এমন নয় যে ইনফ্লুয়েন্সার্সরা সবাই খারাপ, তারা খারাপ কথা বলছেন। অনেকেই অনেক কিছু আপনাদের কাছে নিয়ে আসছেন যেগুলো অসম্ভব ইন্টারেস্টিং এবং আমিও শুনছি বা আপনারা সবাই শুনছেন। আবার তার অপোজিট সাইডও কিন্তু তৈরি হচ্ছে। সো আমাদের জানা দরকার যে আমরা ইনফ্লুয়েন্সার্সদের নিয়ে কী ভাবছি, ইন্ডাস্ট্রি কী ভাবছে, তারা কিভাবে বড় হচ্ছে, তাদের বিজনেস মডেলটা কী। তো আজকে দেখা যাক এই বিষয়ে আমরা আর কি জানতে পারি। তো ধরুন একজন ইনফ্লুয়েন্সার্স, আজকাল আবার এই কথাটাও খুব চালু হয়েছে, তিনি একটা স্টক রেকমেন্ড করলেন। তো প্রশ্নটা হচ্ছে, এটা কি কোনো জেনুইন টিপ উনি দিচ্ছেন? উনি কি এটার উপর বিশাল রিসার্চ করে দিচ্ছেন, না এটাও একটা পেড প্রমোশন? বা আজকাল আবার অনেক ওয়েলনেস গুরু এসছেন, তারা বলছেন না তুমি অমুক খাও, মোটা থেকে রোগা হয়ে যাবে বা রোগা থেকে মোটা হয়ে যাবে। সো হোয়াট ইজ দ্য সায়েন্স বিহাইন্ড ইট? দেখুন, একটা অদ্ভুত মার্কেট প্লেস তৈরি হয়েছে। আগে মার্কেট প্লেসটা কীরকম? একজন সো কল্ড ইনফ্লুয়েন্সার্স, তিনি একটা প্রোডাক্ট নিয়ে কথা বলছেন, ওই যেমন একটা ওষুধের কথা বলছেন, পাশে হয়তো একজন সায়েন্টিস্ট, তাকে আবার প্যাকেজড প্রোডাক্ট নয় অবভিয়াসলি, ক্যামেরার সামনে তিনি হয়তো অতটা সাবলীল নন, তিনি বলছেন এর পেছনে সায়েন্স কী, এর পেছনে ডেটা কী, কেউ জানতে চাইছেন না। পিপল আর মোর হুকড টু দ্য ইনফ্লুয়েন্সার। এই যে ট্রাস্ট, এই যে বিশ্বাসের সম্পর্কটা আপনার সঙ্গে তৈরি হচ্ছে, এমন নয় তো এটা থ্রু দিয়ে একটা বিরাট বড় মার্কেটিং এম্পায়ার চলছে, সেলস এম্পায়ার চলছে না। তাই দেখি আরও খানিকটা এগিয়ে গিয়ে, আমরা ডেমোক্রেটিক একটা দেশে থাকি, সো উই নো অ্যাবাউট ডেমোক্রেসি। ডেমোক্রেসি মানে যেখানে আমি ভোট দিয়ে আমার রাজাকে নিয়ে আসছি, অবভিয়াসলি তিনি 5 বছর চালাচ্ছেন এবং তারপরে আবার ভোট হচ্ছে। তো এই যে ডেমোক্রেসি, আমরা যদি বিশ্বাস বা ট্রাস্ট ইন্ডাস্ট্রিতে ভাবি, তাহলে এই ডেমোক্রেসির মধ্যে দিয়ে আমি যদি দেখতে চাই, আগে না ডেমোক্রেসি অনেকটা সেন্ট্রালাইজ ছিল, মানে কিছু লোকের কুক্ষিগত ছিল। হতে পারে সে রাজা, হতে পারে তিনি মন্ত্রী, হতে পারে তিনি আমলা, এদের হাতে আপনাদের রাশ ছিল, তারা যা বলতেন তাদের কথা শুনতে হতো। কিন্তু এই ডিজিটাল মিডিয়ার যুগে আস্তে আস্তে কি এসে দাঁড়ালো,
এই ডেমোক্রেটাইজেশন, এমনভাবে ডেমোক্রেসিটা তৈরি হলো, এখন কিন্তু আপনার উল্টো দিকে একটা ভালো ক্যামেরা যদি থাকে আর আপনি যদি কথা বলতে পারেন এবং আপনার কাছে যদি বিষয় বস্তু থাকে, তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে ওই ইনফ্লুয়েন্স করতে পারবেন। মানে ইট ইজ আ ডেমোক্রেটাইজেশন অফ ট্রাস্ট তৈরি হচ্ছে। এই যে ডেমোক্রেটাইজেশন বা ডিসেন্ট্রালাইজেশন অফ ট্রাস্ট তৈরি হচ্ছে, এখানেও যেমন ভালো দিকও বেরোচ্ছে, যেমন বহু ট্যালেন্টস বেরিয়ে আসছে যারা এমন এমন বিষয় নিয়ে আসছেন যেটা আমরা আগে ভাবতেও পারতাম না, জানতেও পারতাম না। আবার তার অপোজিট একটা ট্র্যাপ বা একটা জিনিস তৈরি হচ্ছে। আমি এখানে অবভিয়াসলি মানে যখনই আমি কথা বলতে যাই না, আমার 2-4 জনের কথা মনে আসে। তার মধ্যে একজন সুকুমার রায়। সুকুমার রায় হযবরল নিশ্চয়ই আপনারা অনেকেই পড়েছেন বা জানেন। তো সুকুমার রায়ের হযবরল বা সুকুমার রায়ের কথায় অনেকেই অনেক সময় আমরা দেখেছি আবোল তাবোল, যখন আমরা পড়েছি আবোল তাবোলে দেখেছি আবোল তাবোল, কিন্তু তার মধ্যে অনেক কিছু, অনেক ডিপ ইন্টারমিনিং রয়েছে। সেটা যত দিন গেছে আস্তে আস্তে লেয়ারে লেয়ারে বুঝতে পারছি, আরে এটা তো এখানে ইউজ করা যায়, আরে ওটা তো ওখানে ইউজ করা যায়। এবার 30 সেকেন্ডের রিলের মধ্যে কিন্তু আপনারা সেই অর্থগুলো খুঁজে পাচ্ছেন। এই 30 সেকেন্ডসের রিল আপনার কাছে যে অর্থ নিয়ে যাচ্ছে, আপনি সেটাকে কি করে ইন্টারপ্রেট করছেন সেটা কিন্তু আমাদের জানা দরকার। এবং এখানে বলতে বাধ্য হচ্ছি বেশ কিছু ক্ষেত্রে, যেমন কিছুদিন আগে, এবং আপনারা অনেকেই জানেন যে বেশ কিছু স্ক্যামসের কথা, যেমন একজন খুব বিখ্যাত ইনফ্লুয়েন্সার্স, তিনি পেনি স্টকস নিয়ে কথা বলতেন এবং তার কথা শুনে, তার কথায় বিশ্বাস করে বহু লক্ষ কোটি টাকা লোকে ইনভেস্ট করে এবং সেই টাকাগুলো সমস্ত উড়ে যায়। অবভিয়াসলি তিনি এখন, তার ওপর এখন অনেক কিছু এম্বার্গো আছে। কিন্তু এই যে পাম্প অ্যান্ড ডাম্প স্কিম যেগুলো আমরা বলি, পাম্প অ্যান্ড ডাম্প স্কিম হচ্ছে, আমি একজন ইনফ্লুয়েন্সার যার হাতে আমার বহু লোকের বিশ্বাস আমার ওপর আছে। এবার আমি কি করলাম, আমি একটি কোনো পার্টিকুলার কোম্পানি যেটা অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নেই সেটা কিনতে শুরু করলাম। আমি কিনছি এবং আমার কাছে ভ্যালুলেস জিনিসগুলো আসার পরে আমি এবার সেটা নিয়ে বলতে শুরু করলাম মার্কেটে। অবভিয়াসলি উল্টো দিকের লোকেরা ভাবলেন বাহ ভালো জিনিস, এবং যেহেতু আমি কনস্ট্যান্টলি কিনছি, এটার দামও কিন্তু মার্কেটে বাড়তে শুরু করেছে। এবং যত মার্কেটে বাড়তে শুরু করেছে, লোকের কাছে ইন্টারেস্ট তৈরি হচ্ছে এবং তারাও আস্তে আস্তে কিনতে শুরু করেছেন। এই যে কেনা বেচায় দাম বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে পৌঁছলো যেটা মানে অবিশ্বাস্য। এবং সেই সময় এই ভদ্রলোক, যিনি ইনফ্লুয়েন্সার্স এবং তার সঙ্গে যারা কাজ করছে, তারা এই পুরো স্টকসগুলো মার্কেটে বিক্রি করে একটা হিউজ প্রফিট নিয়ে বেরিয়ে গেল। অবভিয়াসলি ঠকলেন আপনারা। তো কবি বলেছেন চিত্ত যেথা ভয় শূন্য, কিন্তু আপনার যদি চিত্ত ভয় শূন্য হয়ে আপনি উল্টো দিক থেকে শুনতে চান বা জিনিসগুলো শোনেন, আলটিমেটলি আমরা পকেটও কিন্তু আস্তে আস্তে ফাঁকা হয়ে যাবে। সো বি কেয়ারফুল। তো এখানে আমরা করছি কি, নিশ্চয়ই ভাবনা চিন্তা করছি। দেখা যাক কি ভাবছি আমরা এগুলোকে নিয়ে। সো এখানেই এলেন কারা, এখানে এই পুরো জিনিসটাতে, এই যে মার্কেটটা তৈরি হচ্ছে, এই মার্কেটে কিন্তু আমরা দেখতে পেলাম এবার রেগুলেটরসরা চলে এলেন। রেগুলেটরস মানে কারা, যারা নিয়ম তৈরি করেন। তো এমনই একটা সংস্থার কথা বলছি, সেটার নাম হচ্ছে অ্যাস্কি। এরা এসেনশিয়ালি ঠিক সরকারি নয়, বাট একটা অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশনের বেশ কিছু লোকজন মিলে। এবং এখানে দেখুন কি অদ্ভুত কানেক্ট, আমি কিন্তু অ্যাডভার্টাইজার্সদের কথা বলছি, যারা মিলে একটা সংস্থা আছে, এটা বহু পুরনো সংস্থা অ্যাস্কি। এরা কিন্তু ইনফ্লুয়েন্সার্সদের নিয়ে প্রচুর রকম প্রোগ্রামস তৈরি করলো এবং ইনফ্লুয়েন্সারদের কী করণীয়, কী করা উচিত নয়, এই সমস্তগুলো কিন্তু তারা জানাতে শুরু করলো। আপনি যদি অ্যাস্কির ওয়েবসাইটে যান, এগুলো কিন্তু দেখতে পাবেন। এবং এখানে ক্লিয়ারলি তারা যেটা বলছে সেটা হচ্ছে যে যখনই কোনো ইনফ্লুয়েন্সার্স কোনো একটা স্পন্সরশিপ করছেন, এবং দেখুন আগে কি হতো, আমি যখন স্পন্সরশিপের কথা বলতাম, স্পন্সরশিপ বা এন্ডোর্সমেন্টের কথা বলতাম, অমিতাভ বচ্চন বললেন যে অমুক ব্যাংকটা কিন্তু খুব ভালো। এবার অমিতাভ বচ্চন ব্যাংক নিয়ে কি জানেন আমি খুব একটা কিছু জানি না, কিন্তু বহু লোক অবভিয়াসলি সেই ব্যাংকের সঙ্গে কাজ করতে শুরু করলেন। কিংবা সচিন তেন্ডুলকর, একজন বিখ্যাত প্লেয়ার, অবভিয়াসলি অসাধারণ প্লেয়ার, তিনি বললেন অমুক ইন্স্যুরেন্সটা কিন্তু সবার নেওয়া উচিত। উনি ওই ইন্স্যুরেন্সটা নিয়েছেন কিনা আমি জানি না, কিন্তু বহু লোক এই ইন্স্যুরেন্সটা নিলেন। কিন্তু এখানে একটা বিষয় ভেরি ক্লিয়ার যে সচিন তেন্ডুলকর বা অমিতাভ বচ্চন যেটা করেছেন সেটা কিন্তু আমরা সবাই অ্যাডভার্টাইজিং হিসেবে জানি। কিন্তু ইনফ্লুয়েন্সার্স যখন উইদাউট রেগুলেশন আপনার সামনে এসে কথা বলছেন, উনি যদি কোনো একটা ব্র্যান্ডের কথা খুব প্যাসিভলিও বলেন, সেটা আপনার
আপনাকে ইনফ্লুয়েন্স করছে, বা আপনি ওই স্টকটার কথা ভাবছেন, বা আপনি ওই ওষুধটার কথা ভাবছেন যেটা কিনা রোগাকে মোটা করে দেয়, বা মোটাকে রোগা করে দেয়, বা বেটেকে লম্বা করে দেয়, বা লম্বাকে ভেটে করে দেয়, মানে এরকম একটা কিছু ভাবছেন, কিন্তু আসলে আপনি বুঝতে পারছেন না ওটা কিন্তু একটা মার্কেটিং চলছে বা একটা সেলস চলছে। এবং দ্য ওয়ার্ল্ড ইজ ফর সেল, এভরিথিং ইজ সেলেবল। এই যে কমোডিটাইজেশনের যুগে এভরিথিং ইজ সেলেবল, এবং তারা সেল করছেন। তো অ্যাস্কি বলল, যদি তুমি সেল করো, যদি তুমি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করো অ্যান্ড ইউ গেট পেড ফর ইট, তাহলে কিন্তু ক্লিয়ার ডিসক্লোজার দেওয়া ম্যান্ডেটারি। মানে আমাকে বলতে হবে যে আমি কিন্তু এইটার ব্র্যান্ড করতে এসছি, এবং কোনোভাবেই সেটা খুব একটা হ্যাশট্যাগের মধ্যে লুকিয়ে ফেলা যাবে না। মানে ইটস ভেরি ভেরি ক্ল্যারিটি থাকবে। এবার অ্যাস্কির এই রেকমেন্ডেশনটা কিন্তু এখনও রেকমেন্ডেশন, এই রেকমেন্ডেশনটা কিন্তু এখনও একটা রেকমেন্ডেটরি স্টেজে আছে। যদি না মানা হয় আজকে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বলছেন যে তুমি এই পার্টিকুলার এন্ডোর্সমেন্টটা নামিয়ে নাও, বাট স্টিল হচ্ছে। অবভিয়াসলি আমাদের জানা উচিত, যদি এরকম কেউ করে থাকে আমরা জানতে পারি আমরা কোথায় যাব, কোন ফোরামে যাব। ফর ফিনফ্লুয়েন্সার্স, সেবি, মানে সেবি তো সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, আমরা সবাই জানি। সো সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া খুব রিসেন্টলি ওরা তো রেগুলেশনস করে যাতে আমরা অ্যাজ আ ইনভেস্টার প্রোটেক্টেড থাকি। তো দে হ্যাভ কাম উইথ আ রেগুলেশন, ওরাও একটা রেগুলেশন নিয়ে কাজ করছে, এবং সেই রেগুলেশনের ওপর একটা ড্রাফট পেপার বেরিয়েছে, যার ওপর সবাইকেই বলা হয়েছে যে আপনারা বলুন। এবং এখানে ওরা খুব ফিনফ্লুয়েন্সার্সদের সম্বন্ধে ক্লিয়ারলি বলছেন, এটা বলে রাখি, মানে ফিনফ্লুয়েন্সার্স মানে যারা ফাইন্যান্সিয়াল মার্কেটস নিয়ে কথা বলে, তাদের সম্বন্ধে সেবি যেটা বলছেন যে মানে সেবির সমস্যা হচ্ছে যে যতক্ষণ না সেবিতে কেউ রেজিস্টার করবে, সেবি তাকে কন্ট্রোল করতে পারে না। সেবির হাতে কিছু থাকে না। এবার এই ফিনফ্লুয়েন্সার্সদের বলা হচ্ছে যে না, তোমাদের এবার না রেজিস্টার করতে হবে। তোমরা যদি অ্যাসেটস নিয়ে, বা তোমরা যদি ইনভেস্টমেন্টস নিয়ে কোনো কথা বলতে চাও, ইউ নিড টু গেট ইউর সেলফ রেজিস্টার্ড। এবং যে মুহূর্তে আমি রেজিস্টার করব, আমার না কিছু ভলান্টারি ডিসক্লোজার্স চলে আসছে। তো এটাও চলছে, এবং এটা সারা পৃথিবী জুড়ে হচ্ছে। এটা যে শুধু ভারতবর্ষের ফ্রেমিংয়ে কথা নয়, ইনফ্লুয়েন্সার্স তো সারা পৃথিবী জুড়ে আছে, বহু বড় বড় ইনফ্লুয়েন্সার্স রয়েছেন। তো সেবি, অ্যাস্কি, আয়োস্কো যেটা গ্লোবালি একটা সংস্থা, এরা সবাই পরপর রেগুলেশনস দিয়ে যাচ্ছেন, এবং আস্তে আস্তে কিন্তু এই মার্কেটটা আমরা দেখব আরও রেগুলেটেড হয়ে যাবে। দেখুন, ওই যে আমি প্রথমেই শুরু করেছিলাম যে ইনফ্লুয়েন্সার্স কথাটা নতুন, সেটাকে ডিফাইন করা হচ্ছে নতুন করে, কিন্তু সব নতুনই কিন্তু পুরনোর একটা অংশ। যেমন এখন বেল বটম ফিরে আসছে, আমি কয়েকদিন আগেই বলছিলাম যে বেল বটম কিন্তু আমরা ছোটোবেলায় দেখেছিলাম, এখন আবার লোকে বেল বটম পড়ছে। তো সেরকমই এই যে ইনফ্লুয়েন্সার্সদের নিয়ে স্বয়ং প্লেটো মানে বিখ্যাত ফিলসফার প্লেটো, তারও একটা বক্তব্য আছে। ইন্টারেস্টিং না? সেই সময় কোথায় ডিজিটাল মিডিয়া ছিল। তো প্লেটো একটা অদ্ভুত সিচুয়েশনের কথা বলেছেন, যেখানে একটি গুহার মধ্যে, একটা কেভের মধ্যে, অ্যান অ্যালিগরি, কিছু লোক ঢুকে দেখে তাদের ছায়া ওই গুহার দেয়ালে পড়ছে, এবং তারা ভাবে যে বেশ কিছু লোককে ওই কেভের মধ্যে, মানে ওই গুহার মধ্যে চেন দিয়ে বাঁধা আছে। তারা যখন বাইরে আসেন, সূর্যের আলোয় অবভিয়াসলি সেই ছায়া দেখা যায় না। এবার কাউকেই বোঝানো যাচ্ছে না আসলে ওটা তোমারই ছায়া। তো দেখুন, এই ছায়া কিন্তু এখন আমাদেরই এই দুনিয়া কন্ট্রোল করছে। আমার হাতে মোবাইল ফোনে কিন্তু আমি কারোর ছায়া দেখেই তাকে বিশ্বাস করছি, এবং সুকুমার রায়ের ওই কথার মতো, মানে ছায়ার সঙ্গে যুদ্ধ করছি না আমরা কারোর সঙ্গে, বরং ছায়া আমার বন্ধু হয়ে উঠছে। তো এই ছায়া মানবরা যখন আমাদের পুরো আমাদের পকেট এবং আমাদের চেতনা এবং আমাদের ট্রাস্টকে নিয়ে নিচ্ছেন, এবং সেটা যখন তারা ভাঙছেন, সেই ভাঙাটা কিন্তু আমাদের কাছে বেশ একটা কষ্টকর হয়ে উঠছে। তো তার থেকে বেটার না যে আমরা নিজেরা অনেক বেশি কনসিয়াস হয়ে যাই। তো এর ভবিষ্যৎটা কি, আমি যে বলছিলাম, এই ভবিষ্যৎ আমি কিভাবে দেখতে পাচ্ছি, বা আমরা কিভাবে দেখতে পাচ্ছি। দেখুন, আরেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট হয়ে উঠছে, সেটা হচ্ছে আজকে আপনি দেখতে পাচ্ছেন একজন ইনফ্লুয়েন্সার্স মানে প্যাকেজড, মানে আপনি দেখুন যারা ইনফ্লুয়েন্সার্স হচ্ছেন তারা কিন্তু খুব প্যাকেজড একটা প্রোডাক্ট। যারা সত্যিকারের জানেন, তাদের তো অনেক সময় নিজেদের কাজের মধ্যে কেটে যায়, তাদের কথাটাই এসে এরা বিভিন্নভাবে বলেন। এবং ইনফ্লুয়েন্সার্সের সাইজটাও চেঞ্জ হচ্ছে। আগে ছিল মেগা ইনফ্লুয়েন্সার্স, ওই যে আমি বলেছিলাম অমিতাভ বচ্চন, সচিন তেন্ডুলকার। তো মেগা থেকে কিন্তু আস্তে আস্তে মাইক্রোতে নেমে গেছি আমরা, ছোট্ট।
এবং এর পরে হচ্ছে ন্যানো ইনভেস্টার্স, আরও ছোট হয়ে যাবে। কীরকম? আগে ইনফ্লুয়েন্সার্সরা ইংরেজিতে বলতেন, পরবর্তীকালে বাংলায় ইংলিশে বলছেন, পরে বাংলায় বলছেন, এখন তো সাঁওতালি ভাষায় বলবেন। সো এভরি সেগমেন্টে অজানা মানুষ নিজেদের ক্যামেরার মাধ্যমে আপনার হাতে পৌঁছে যাচ্ছেন এবং আপনার সঙ্গে কথা বলছেন, কথা বলার চেষ্টা করছেন। সো এই মেগা থেকে মাইক্রো থেকে ন্যানো মুভমেন্ট যখন হচ্ছে, এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ডিপ ফেক। ডিপ ফেক হচ্ছে এআই বেসড, মানে আপনার সঙ্গে কথা বলবে, আপনি বুঝতেই পারবেন না ওটা ও অ্যাকচুয়ালি কোনো লোক নয়। সো সেই দিনও আসছে। তো সেই দিন যখন আসবে, মানে ইনফ্যাক্ট এসে গেছে, আমরা অনেকেই দেখেছি ডিপফেকের কথা বা শুনছি ডিপফেকের কথা। ইনফ্যাক্ট ডিপফেক নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। তো এখানে আমাদের কনসিয়াস থাকতে হবে, নাহলে আবার সেই বললাম পকেট ফাঁকা হয়ে যাবে, ইনফ্লুয়েন্সার্সরা আপনার পকেট থেকে টাকা নিয়ে নেবে, বিকজ ওরা আপনাকে ইনডিউস করছে কিছু না কিছু কেনার জন্যে। তো এন্ড অফ দ্য ডে আপনাকে মনে রাখতে হবে, আপনাকে কথা বলতে বুঝতে হবে, যিনি আপনার সঙ্গে কথা বলছেন, যিনি আপনাকে কিছু একটা বিশ্বাস করাতে চাইছেন, তার স্বার্থ কী, তিনি কেন আপনাকে এটা বলতে চাইছেন। সেকেন্ড হচ্ছে বুঝতে হবে যে তার বিজনেস মডেলটা, মানে উনি তো ইনফ্লুয়েন্স করে খান না, মানে নিশ্চয়ই অন্য একটা কিছু আছে। তো এখানে আপনারা অনেকেই জানেন যে হয়তো তিনি যে সোশ্যাল মিডিয়াতে কথা বলছেন, সেই সোশ্যাল মিডিয়ার একটা পেমেন্ট আসে তার সাবস্ক্রাইবারের বেসিসে, কিন্তু সেটার থেকেও বেশি আসে তার ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, সেখান থেকেও বেশি আসে তার কোনো প্রমোশনস এরিয়া। তো সেটা আপনাকে জানতে হবে, এবং এটা কোনো খারাপ কিছু না, এটা একেবারেই খারাপ কিছু না, কিন্তু যেটা আমাদের জানা দরকার যে সেটা ক্লিন কিনা, মানে উনি কি আমাকে পুরো জিনিসটা বলছেন, সেটা কি ট্রান্সপারেন্টলি আমি জানতে পারছি যে ইনি যখন বলছেন এর থেকে উনি কি পাচ্ছেন এবং কেন পাচ্ছেন। না হলে উনি যে পার্টিকুলার প্রোডাক্ট বা ইনভেস্টমেন্টসের কথা বিক্রি করার কথা বলছেন বা কেনার কথা বলছেন, ওখান থেকে কি উনি কিছু পাচ্ছেন আলাদা করে, নয়তো অবভিয়াসলি তার একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাবে। সো উই হ্যাভ টু বি ভেরি ভেরি কনসিয়াস, উই হ্যাভ টু বি ভেরি কশাস, কেননা এই জগৎটা আপনার পকেটে ঢুকে পড়েছে, আপনার হাতে ঢুকে পড়েছে, আপনি কোনোভাবেই এই জগৎটা থেকে বেরোতে পারবেন না। কিন্তু যেটা আপনি বেরোতে পারবেন, যেটা আপনি করতে পারবেন, সেই আগেকার ভিলেজ যারা ফেথ বিশ্বাস করতো তাদের মতো না, এখন আপনিও কনসিয়াস, আপনিও জানেন, এবং সেই কনসিয়াসনেস লেভেলটা যদি না বাড়াতে পারেন, না হোল্ড করতে পারেন, তাহলে কিন্তু সেটা আপনারই বিপদ। সো নিজের কথা ভেবে আপনি শুনুন, জানুন, কিন্তু বিচার বুদ্ধি দিয়ে ইনফর্মভাবে নিজে আগে বুঝুন, বোঝার পরেই কোনো একটা ডিসিশন নেবেন।